বিজেপি এসে আবার বলবে যে আমাদের মোদি আছে, আমাদের একটা মুখ আছে, বিরোধীদের প্রধানমন্ত্রীর মুখকে। কোয়ালিশন সরকার তৈরি হলে সেই সরকার দুর্বল সরকার হবে। আমরা একদলীয় সরকার, এক পার্টির সরকার, আমরা বিজেপি শক্তিশালী সরকার তৈরি করব। আপনাদের বলছি, অনেক সময় আমরা এই কথাগুলো শুনে প্রভাবিত হয়ে যাই, অনেক সময় এই কথাগুলোকে আমরা ঠিক ভেবে ফেলি। কিন্তু মনে রাখবেন, বামপন্থীদের সমর্থনে কংগ্রেসের নেতৃত্বে যখন ইউপিএ সরকার তৈরি হয়েছিল, সেটাও ছিল কোয়ালিশন সরকার। সেই কোয়ালিশন সরকার ভারতকে 100 দিনের কাজ দিয়েছিল। সেই কোয়ালিশন সরকার রাইট টু এডুকেশন দিয়েছিল। সেই কোয়ালিশন সরকার তপশিলি মানুষের জন্য রিজার্ভেশন দিয়েছিল। আর নরেন্দ্র মোদীর একদলীয় সরকার, যাকে বলার কিছু নেই, প্রশ্ন করার সুযোগ নেই, যে সরকার কাউকে তোয়াক্কা করে না, কাউকে পাত্তা দেয় না, এক জোরে সরকার চালায়, সেই সরকার ভারতকে কি দিল? সেই সরকার ব্যাংক বেছে দিল, রেল বেছে দিল, এমন কলেজ বিশ্ববিদ্যালয় বেছে দিল। তার বদলে সেই সরকার 116 টাকার পেট্রোল, 105 টাকার ডিজেল দিল, 200 টাকার কেরোসিন তেল দিল। ভাবতে পারেন, কেউ কোনোদিন কল্পনা করতে পেরেছিলেন? আজকের তারিখে ভারতের বাইরে কোনো দেশে গিয়ে বললে না, লোকে শুনে হাসবে। গোটা পৃথিবীতে একমাত্র দেশ এই মোদী অমিত শাহ ভারত, যে দেশে 1 লিটার ডিজেলের থেকে 1 লিটার কেরোসিন তেল দ্বিগুণ দামে বিক্রি হয়। কেউ কল্পনা করতে পারতো না কোনোদিন ডিজেলের থেকে কেরোসিন তেল ডবল দামে কিনতে হবে। মোদীর একদলীয় সরকার, শক্তিশালী সরকার ভারতকে এই দিয়েছে। লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদেরকে রাজ্যের বর্ডারে দাঁড় করিয়ে, ন্যাশনাল হাইওয়ের উপর দাঁড় করিয়ে ওদের গায়ে পোকা মারার বিষ ছিটিয়েছে মোদীর একদলীয় সরকার। তাই ওই একদলীয় সরকারকে আমাদের চেনা হয়ে গেছে। আপনাদের সবার কাছে আবেদন করছি, আমার কথাকে আমি শেষ করবো এই বলে, দেখুন, রাজনীতির নামে এই তুতুমেমে এ বলবে তোর দলের লোকেরা চোর, তারা চুরি করেছে, পঞ্চায়েতে পুরসভায় প্রাইমারি চাকরি চুরি করেছে, তো পাল্টা এরা এসে বলবে তোরা আরো বড় চোর, তোরা ব্যাপারে চুরি করেছিস, তোরা হাইওয়ে তৈরি করতে গিয়ে চুরি করেছিস। এইটা কোনো রাজনীতি হতে পারে না। রাজনীতি হচ্ছে সেইটা যেটা আমরা বামপন্থীরা বলতে পারি। 34 বছর সরকার চালিয়েছি, মানুষ আমাদেরকে দেখেছেন। আজকে 12 বছর পার করে 13 বছর আমরা বিরোধী আসনে বসে আছি। সেদিনও মানুষ আমাদেরকে দেখেছেন। আমরা জিততে পারি, হারতে পারি, কিন্তু মাথা উঁচু করে বলতে পারি কোনোদিন কারো একটা নয়া পয়সা চুরি করিনি। রাস্তা দিয়ে হাঁটলে কেউ আঙুল তুলে চোর বলতে পারে না। এইটা হচ্ছে বিকল্প, বামপন্থীদের বিকল্প। এই বিকল্পের পাশে আপনারা দাঁড়ান। এসে বলবে আমি মন্দির তৈরি করব, তো এসে বলবে আমি মসজিদ তৈরি করব। এইটা কোনো রাজনীতি হতে পারে না। ভারতে একটা কেন 100টা মন্দির তৈরি হোক, ভারতে একটা কেন 100টা মসজিদ তৈরি হোক, কিন্তু আমরা জানি, আমরা বামপন্থীরা জানি, মন্দিরে গিয়ে পুজো করছেন যে শ্রমিক, মসজিদে গিয়ে নামাজ পড়ছেন যে শ্রমিক, তারা দুজন যখন মন্দির এবং মসজিদ থেকে বেরিয়ে এসে কারখানায় যাবেন, তারা দুজন যখন মন্দির এবং মসজিদ থেকে বেরিয়ে এসে হাতে হাতুড়ি ধরবেন, দুজনই যেন প্রতিদিন অন্ততপক্ষে 650 টাকা করে দৈনিক মজুরি পায়। এইটা বলার জন্য তাকিয়ে আছে লাল ঝান্ডা, এইটা বলার জন্য জেগে আছে লাল ঝান্ডা। এই লাল ঝান্ডার পাশে এসে আপনারা দাঁড়ান। এইটা কোনো রাজনীতি হতে পারে না। ও এসে বলবে আমি ইমাম ভাতা দেব, তো আরেকজন এসে বলবে আমি পুরোহিত ভাতা দেব। রাজনীতি হচ্ছে সেইটা, বিকল্প হচ্ছে সেইটা, যেটা আমরা বামপন্থীরা বলছি। মন্দিরের পুরোহিত ভাতা পেলে পাক, মসজিদের ইমাম ভাতা পেলে পাক, কিন্তু পুরোহিত এবং মসজিদের ইমাম দুজনের বাড়ির ছেলে মেয়ে প্রত্যেক বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসার সুযোগ পাক। এইটা হচ্ছে বামপন্থীদের বিকল্প। এই বিকল্পের পাশে আপনারা দাঁড়ান। রায় হয়েছিল, সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি হবে। 140 কোটির দেশ ভারত। যে মানুষের রায় পছন্দ হয়েছে সেও মেনে নিয়েছে, যে মানুষের রায় পছন্দ হয়নি সেও মেনে নিয়েছে। রায় আসার পরে 6 মাসের মধ্যে, তখন লকডাউন চলছে, করোনা চলছে, ঘরে ঘরে মানুষ অসুস্থ, মারা যাচ্ছেন, খাবার নেই, ওষুধ নেই, চিকিৎসা নেই। সেই অবস্থায় মোদী গিয়ে মন্দির উদ্বোধন করে দিয়ে এসেছিল। সেই মন্দিরে কদিন আগে ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা করা হলো। সুপ্রিম কোর্টের রায় এসছে, মন্দির তৈরি হয়েছে, কারোর বলার কিছু নেই। কিন্তু আপনাদের বলি, ওই মন্দির তৈরি যেদিন হয়েছে, যেদিন ওই মন্দিরে ঠাকুরের মূর্তি বসানো হয়েছে, সেদিন বাড়িতে আনন্দ করেছেন যে মানুষ, সেই মানুষকেও বলছি আপনিও আমাদের শত্রু নন। আপনাকে বলছি একবার ভেবে দেখুন, একবার এদেরকে প্রশ্ন করুন, সামনের বার যখন ওরা এসে আপনার কাছে ভোট চাইবে এই বলে যে অযোধ্যায় রাম মোদীর জন্ম দেয়নি,
মোদী গিয়ে রামের জন্ম দিয়ে এসছে। সেই বিজেপি নেতাকে জিজ্ঞেস করুন, যে সুপ্রিম কোর্ট বলেছিল অযোধ্যায় মন্দির তৈরি করতে, সেই সুপ্রিম কোর্ট 2016 সালে বলেছে সম কাজে সম বেতন দিতে হবে। কন্ট্রাকচুয়াল কর্মীর মাধ্যমে, কন্ট্রাকচুয়াল লোক নিয়োগের মাধ্যমে মানুষকে লুট করা যাবে না। আজকে পশ্চিমবঙ্গে আপনি দেখবেন এনবিএসটিসি থেকে শুরু করে বিভিন্ন পঞ্চায়েত পুরসভা থেকে শুরু করে স্কুলের প্যারাটিয়ারের চাকরি থেকে শুরু করে এমনকি পুলিশের চাকরির নামে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ, সমস্ত হচ্ছে কন্ট্রাকচুয়াল চাকরি। কোনো বাধাধরা মাইনে নেই। একই কাজ করার জন্য একজন পার্মানেন্ট কর্মী পান 30,000 টাকা, সেই কাজ করছে কন্ট্রাকচুয়াল কর্মী 5,000 টাকা, 6,000 টাকা মাইনে। আর ওদিকে কেন্দ্রের সরকার ব্যাংক থেকে শুরু করে, বিএসএনএল থেকে শুরু করে, রেল থেকে শুরু করে যা যা আছে কন্ট্রাকচুয়াল চাকরি। সুপ্রিম কোর্টের রায়ে এরা মন্দির তৈরি করে দেবে রাতারাতি। একজনকে মন্দির তৈরি করতে দেখলে আরেকজন মন্দির তৈরি করে দেবে রাতারাতি। কিন্তু সেই সুপ্রিম কোর্ট বলেছিল কন্ট্রাকচুয়াল লোক নিয়োগের নামে মানুষকে লুট করা যাবে না, এক কাজ করার জন্য সবাইকে এক মজুরি দিতে হবে। সেই আইন না মোদী করেছে, না মমতা ব্যানার্জি করেছে। বামপন্থীরা দায়িত্ব পেলে যদি বামপন্থীদেরকে ভরসা করেছে নতুন যে সরকার তৈরি হবে আগের মতো 2004-এর মতো নতুন সরকারে যদি বামপন্থীদের দাঁড়িয়ে দুটো কথা বলার ক্ষমতা তৈরি হয়, তাহলে জানবেন ভারতের এই নতুন সরকার সবার আগে সম কাজের সম বেতনের আইন তৈরি করবে। রামলালার মন্দির তৈরি হওয়ার জন্য যে মানুষ আবির খেলেছেন, মসজিদে গিয়ে যে মানুষ নামাজ পড়েছেন, সেই মানুষও দেখবেন নতুন সরকার তৈরি হওয়ার পরে বামপন্থীদের চেষ্টায় সেই মানুষের চাকরিটা পার্মানেন্ট হলো, তার 5,000 টাকা মাইনেটা 30,000 টাকা 35,000 টাকা হলো, তার পেনশন তৈরি হলো, তার প্রভিডেন্ট ফান্ড তৈরি হলো। এইটা হচ্ছে বামপন্থীদের বিকল্প। বামপন্থীদের বিকল্প